বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা জানো, করোনাকালীন এই সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে আমি রহিমা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি এমএম কলেজ যশোর, ধারাবাহিকভাবে তোমাদের সাথে রয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ অনার্স প্রথম বর্ষ প্রোগ্রামে অধ্যয়নরত, তাদের বাজারজাতকরণ নীতিমালা কোর্সটির পাঠদান কার্যক্রম আমি পরিচালনা করছি। ইতিমধ্যে তোমাদের সাথে 7টি অনলাইন লেকচার সম্পন্ন করেছি। আজ আমি 8ম লেকচার নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি। আজকের লেকচারের শিরোনাম নতুন পণ্য উন্নয়ন এবং পণ্যের জীবনচক্রের কৌশল, 7ম অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকের পাঠ্যসূচি নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া, নতুন পণ্যের শ্রেণী বিভাগ, নতুন পণ্য উন্নয়নে বিবেচ্য বিষয় বা নতুন পণ্য উন্নয়নে সফলতার পূর্ব শর্ত, নতুন পণ্য ব্যর্থ হওয়ার কারণ, পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তর, পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরে বাজারজাতকরণ কৌশল, নতুন পণ্য উন্নয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আশা করি আজকের এই আমার অনলাইন লেকচারের পরে তোমরা এই সবগুলো বিষয় ভালোভাবে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আজকের মূল বিষয় নিউ প্রোডাক্ট, নতুন পণ্য। নতুন পণ্য মানে আমরা কি জানি? যেই পণ্যটা এইমাত্র বাজারে আসলো, নতুন ভাবে আসলো, সেটাকেই আমরা সাধারণত নতুন পণ্য বলি। দেখো, নিউ প্রোডাক্টস আর গুডস অ্যান্ড সার্ভিসেস that differ significantly in their characteristics or intended uses from products previously produced by the firm. তার মানে নতুন পণ্য হলো এমন সব পণ্য বা সেবা যেটা আলাদা, তাৎপর্যপূর্ণভাবে আলাদা, ইন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে, or intended use from products, তার মানে ব্যবহারের ভিত্তিতে আলাদা, প্রিভিয়াসলি প্রডিউসড, যা পূর্বে উৎপাদিত হয়েছে, বাই দ্য ফার্ম, তার মানে আগে যেই পণ্যটা ব্যবহার হতো কিংবা যে বৈশিষ্ট্য ছিল তার থেকে নতুন ভাবে পণ্যের বৈশিষ্ট্য যোগ করা কিংবা নতুন ভাবে আগত পণ্যকে আমরা নতুন পণ্য বলি। তার মানে যে পণ্যটা পৃথিবীতে আগে বিদ্যমান ছিল না, যার অস্তিত্ব আগে ছিল না, এখন নতুন ভাবে বাজারজাতকরণ করা হলে সেটা আমরা নতুন পণ্য হিসেবে অভিহিত করি। দেখো, এ নিউ প্রোডাক্ট দ্যাট ওপেন্স অ্যান এন্টায়ারলি নিউ মার্কেট, তার মানে একটা নতুন পণ্য যেটা ওপেন করা হয় সম্পূর্ণভাবে নিউ মার্কেটে, নতুন বাজারে। এ প্রোডাক্ট দ্যাট অ্যাডপ্টস অর রিপ্লেস অ্যান এক্সিস্টিং প্রোডাক্ট, তার মানে এটা খাপ খাওয়ায় কিংবা রিপ্লেস করে একটা এক্সিস্টিং প্রোডাক্ট, বর্তমান পণ্য, বিদ্যমান যে পণ্য তার জায়গায়। এ প্রোডাক্ট দ্যাট সিগনিফিকেন্টলি ব্রোডেন্স দ্য মার্কেট ফর অ্যান এক্সিস্টিং প্রোডাক্ট, তার মানে তাৎপর্যপূর্ণভাবে সম্প্রসারিত হয় মার্কেটে এক্সিস্টিং প্রোডাক্টের জায়গায়। অ্যান ওল্ড প্রোডাক্ট ইন্ট্রোডিউসড ইন এ নিউ মার্কেট, তার মানে একটা ওল্ড প্রোডাক্টও নতুনভাবে পরিচিত হতে পারে নতুন মার্কেটে। অ্যান ওল্ড প্রোডাক্ট প্যাকড ইন ডিফারেন্ট ওয়ে, তার মানে ওর একটা ওল্ড পণ্য তোমার নতুন ভাবে মোড়কীকরণের মাধ্যমেও নতুন পণ্য হিসেবে অভিহিত হতে পারে। অ্যান ওল্ড প্রোডাক্ট মার্কেটেড ইন এ ডিফারেন্ট ওয়ে, তার মানে যেই পণ্যটা ওল্ড বিদ্যমান আছে সেই পণ্যটাও নতুন ভাবে মার্কেটিং হতে পারে ডিফারেন্ট ওয়ে। তারপরে দেখো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এবার আমরা আসি নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিষয়টা কি। দেখো, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস, মানে একটি প্রক্রিয়া, হুইচ ইজ ডিজাইন, যা নকশা করা হয়, টু ডেভেলপ মানে উন্নয়ন করার জন্য, টেস্ট পরীক্ষা করার জন্য, অ্যান্ড কনসিডার বিবেচনা করা হয়, দ্য ভায়াবিলিটি অফ প্রোডাক্টস হুইচ আর নিউ টু দ্য মার্কেটস, যা মার্কেটে নতুন, ইন অর্ডার টু এনশিওর মানে নিশ্চিতকরণের জন্য, দ্য গ্রোথ অ্যান্ড সার্ভাইভাল প্রবৃদ্ধি এবং টিকে থাকার জন্য, অফ দ্য অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠানের উন্নতির জন্য বা প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এবং প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য,
এই নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট কার্যক্রম। তোমরা জানো যে মানুষের চাহিদা প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে, কাস্টমাররা আরো নতুন পণ্য চায়। আজ যেটা তোমার নতুন, আগামীকাল সেটা পুরাতন হয়ে যাচ্ছে। তা প্রতিষ্ঠানকে তুমি যদি সার্ভাইভ করতে চাও, টিকিয়ে রাখতে চাও, তাহলে এবং প্রতিষ্ঠানের গ্রোথ বাড়াতে চাও, প্রবৃদ্ধি বাড়াতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কাস্টমারদের সেই চাহিদা পূরণের জন্য নিত্য নতুন পণ্য উৎপাদন করতে হবে। দেখো নতুন পণ্য কিভাবে তুমি রেগুলার উন্নয়ন করবে। অলরেডি বললাম যে আজকের যেই পণ্য নতুন, আগামীকাল সেটাই পুরাতন। তাহলে প্রতিনিয়ত তোমাকে নতুন পণ্য উন্নয়নের কাজটা করে যেতে হবে। নতুন পণ্য উন্নয়ন একটা প্রক্রিয়া, কিভাবে এই প্রক্রিয়াটা সংগঠিত হয় দেখি। নাম্বার 1, ধারণা সংগঠন। তার মানে তোমার আগে বাজার অ্যানালাইসিস করে বিভিন্ন ধারণা সংগ্রহ করতে হবে, যে কাস্টমাররা কোন ধরনের পণ্য এর বর্তমানে প্রয়োজন ফিল করছে। সেই তথ্যগুলো তুমি আগে সংগ্রহ করবে। এই তথ্যগুলো তুমি অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে কিংবা বাহ্যিক বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারো। অভ্যন্তরীণ ধরো তোমার প্রতিষ্ঠানের বিজ্ঞানী, পরিবেশকারী যারা আছে, তারপর আর তোমার গবেষণা কর্মী, এদের কাছ থেকে তুমি তথ্য সংগ্রহ করতে পারো। বাহ্যিক তুমি কাস্টমারদের কাছ থেকে সংগ্রহ করতে পারো, প্রতিযোগীদের থেকে সংগ্রহ করতে পারো। তারপর ধারণা বাছাইকরণ। প্রথম ধারণা সংগ্রহ করলে তারপর সেই ধারণা বাছাই করবে, বাছাই করে যেই ধারণাগুলো ভালো সেই ধারণাগুলো রাখলে। এবার ধারণা উন্নয়ন ও পরীক্ষা। এই যে বাছাই করার পরে যে ধারণাগুলো পজিটিভ কিংবা তোমার প্রতিষ্ঠানের জন্য লাভজনক, সেইগুলো তুমি আরো উন্নয়ন করবে এবং পরীক্ষা করবে, পরীক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। তারপর দেখো বাজারজাতকরণ কৌশল উন্নয়ন। তারপরে কি করবে, ধারণা সংগ্রহ করলে, বাছাই করলে, ধারণা উন্নয়ন করলে, তারপর বাজারজাতকরণ কৌশল উন্নয়ন। তুমি কোন কৌশলে বাজারজাতকরণ করতে চাও, এই কৌশলগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। তারপর দেখো ব্যবসায় বিশ্লেষণ। তার মানে এই স্তরে এসে তুমি পণ্যের ব্যবসায় বিশ্লেষণ করবে, যে পণ্যটা কাস্টমাররা আদৌ চায় কিনা, কিংবা পণ্যের বৈশিষ্ট্য কি হবে, কোয়ালিটি কি হবে, মূল্য কত হবে, এগুলো সব তোমাকে এই ব্যবসায় বিশ্লেষণ করতে হবে এখানে এসে। তারপর দেখো পণ্য উন্নয়ন। পণ্য উন্নয়ন মানেই হলো তোমার পণ্যটাকে রূপ দেয়া, বাজারে মানে পণ্যের আকৃতি দেয়া। তুমি যে কল্পনা করছো যে এই একটা পণ্য উৎপাদন করবে, উৎপাদন করার জন্য তুমি এই কার্যক্রমগুলো পরিচালনা করে এসে পণ্য উন্নয়ন করবে, তার মানে তুমি একটা প্রতিষ্ঠানের কাঠামো বা আকৃতি দাঁড় করালে। এবার পরীক্ষামূলকভাবে বাজারজাতকরণ। কিছু প্রোডাক্ট তুমি প্রথমে উৎপাদন করলে, এই পণ্য উন্নয়ন স্তরে উৎপাদন করে পরীক্ষামূলকভাবে অল্প বাজারজাতকরণ করলে, যেটা পরীক্ষামূলক বাজারজাতকরণের বিষয়, যে তোমার পণ্যটা কাস্টমাররা কিভাবে নিচ্ছে, কিংবা আর কোনো সংশোধনমূলক ব্যবস্থা দরকার কিনা, এগুলো তোমার এই যে পরীক্ষামূলক বাজারজাতকরণের অন্তর্ভুক্ত। তারপর দেখো বাণিজ্যিকীকরণ। যদি তোমার পরীক্ষামূলক বাজারজাতকরণে তুমি পজিটিভ রেজাল্ট পাও, যে না কাস্টমাররা আমার পণ্যটা যথেষ্ট সাড়া দিচ্ছে, তাহলে তুমি ব্যাপকভাবে বাণিজ্যিকীকরণ করতে পারবে। তার মানে তোমার পণ্যটা বেশি বেশি উৎপাদন করবে, বেশি বেশি, তাহলে কাস্টমাররাও পণ্য ক্রয় করবে। বন্টন প্রণালীর মাধ্যমে সারা বিশ্বেই তুমি বিস্তৃত করতে পারবে এই বাণিজ্যিকীকরণের মাধ্যমে। তার মানে দেখো এই প্রথম থেকে শুরু করে এই যে এইগুলোই এই পণ্য উন্নয়ন প্রক্রিয়া, নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া। তাহলে তুমি যদি পণ্য উন্নয়ন প্রক্রিয়ার কোনোটাই ব্যর্থ হও, তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা তোমার কাস্টমারের কে সন্তুষ্ট করতে পারবে না। দেখো তারপরে যে মেজর স্টেজেস ইন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট কি কি আছে দেখো। আইডিয়া জেনারেশন, প্রথমে ধারণা সংগ্রহ করা লাগবে, আইডিয়া স্ক্রিনিং, তারপর কনসেপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং, ধারণা উন্নয়ন করা লাগবে এবং পরীক্ষা করা লাগবে, মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, মার্কেটিং কৌশলকে উন্নত করতে হবে, বিজনেস অ্যানালাইসিস করতে হবে, ব্যবসার গতি। তার মানে তুমি এই স্তরে এসে তোমার পণ্যের কোয়ালিটি কেমন হবে, বাজারে কাস্টমাররা এই পণ্যটা চায় কিনা, এগুলো এই যে বাজার বিজনেস অ্যানালাইসিসের অন্তর্ভুক্ত। প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, টেস্ট মার্কেটিং, তারপরে তুমি ফাইনালি কমার্শিয়ালাইজেশনে পৌঁছাতে পারবে। তারপরে দেখো যেখানে আরো কিছু ইংরেজিতে দেয়া আছে, তোমরা একটু দেখবে যে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস কি কি, আইডিয়া জেনারেশন অ্যান্ড স্ক্রিনিং এ কি কি আসছে দেখো ইনভলভ, মার্কেটিং জড়িত, মার্কেট রিসার্চ জড়িত, প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স। তোমরা জানো যে সব সেক্টরেই ফাইন্যান্সের প্রয়োজন হয় বাজারজাতকরণের। তারপর কনসেপ্ট ডেভেলপমেন্টে মার্কেটিং, আইপি স্পেশালিস্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, বিজনেস অ্যানালাইসিস, মার্কেটিং, সেলস, ফাইন্যান্স।
তারপর টেস্টিং এন্ড মার্কেটিং দরকার, মার্কেটিং রিসার্চ দরকার, প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন প্ল্যানিং, ফাইন্যান্স, টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনে দেখো প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন প্ল্যানিং, তারপর সাপ্লাই চেইন, লজিস্টিক, প্রাইসিং, মূল্য নির্ধারণ, তারপরে লাঞ্চ, মার্কেটিং, সেলস, সাপ্লাই চেইন, লজিস্টিক, ফাইন্যান্স। তার মানে এই যে সবগুলো স্টেজ অতিক্রম করে তুমি নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারবে। এগুলো একটু দেখে নেবে ইংরেজিগুলো। নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের আরো কিছু দেওয়া আছে, যে আইডিয়া জেনারেশনে দেখো পুল অফ আইডিয়াস ইজ ক্রিয়েটেড, মানে হিউজ তুমি আইডিয়া সংগ্রহ করতে পারবে, তৈরি করতে পারবে। তারপর এখান থেকে যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেগুলো তুমি যে স্ক্রিনিং করতে পারবে। তারপর ডেভেলপমেন্ট করতে হবে ধারণাগুলো, তারপর বিজনেস স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেস্ট, মার্কেটিং, কমার্শিয়ালাইজেশন, তারপর পণ্য কাস্টমারদের কাছে পৌঁছে দিলে। তারপর দেখো এখানে আরো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস দিয়ে আছে, দেখবে তোমাদের বোঝার সুবিধার্থে এই চিত্রগুলো বারবার দেয়া। এবার দেখো নতুন পণ্যের শ্রেণী বিভাগ দেখি আমরা। এতক্ষণ বললাম যে পণ্য নতুন ভাবে আসলে সেটাই নতুন পণ্য। এবার নতুন পণ্যের শ্রেণী বিভাগে দেখো নিউ টু দা ওয়ার্ল্ড প্রোডাক্টস, তার মানে নতুন, পৃথিবীতে এই প্রথমবার আসলো। দেখো নিউ প্রোডাক্টস দ্যাট ক্রিয়েট অ্যান এন্টায়ারলি নিউ মার্কেট, যে পণ্যটা ক্রিয়েট করলো সম্পূর্ণভাবে একটা নতুন মার্কেট। তার মানে বলা যায় যে রহিম আফরোজ সৌরচালিত পাম্প, সৌরশক্তি চালিত পাম্প বাজারে প্রথম নিয়ে আসলো। এটা আর এর আগে আর কোনো কোম্পানি নিয়ে আসেনি এরকম। তার মানে এটা একদম নতুন ভাবে পৃথিবীতে আসলো। এটা হলো নতুন পণ্যের শ্রেণী বিভাগ। তারপর দেখো নিউ প্রোডাক্ট লাইন্স, তার মানে নতুন পণ্য সারি, সারিতে পরিবর্তন করে। যেমন তোমার এসিআই কোম্পানি আগে শুধু ভোগ্যপণ্য বাজারজাতকরণ করতো, তার মধ্যে ওরসালাইন বাজারজাতকরণ করলো। তার মানে নিউ প্রোডাক্ট লাইন্স, নতুন পণ্য নিয়ে আসলো সারিতে। তাদের পণ্য সারি কি ভোগ্যপণ্য বাজারজাতকরণের সারিতে ছিল, কিন্তু হঠাৎ করে নিয়ে আসলো তোমার ওরসালাইন বাজারজাতকরণ, মানে একটু ভিন্ন প্রকৃতির পণ্য। নিউ প্রোডাক্ট লাইন্স দ্যাট allow a company to enter an established market for the first time, তার মানে established মার্কেটে একটা নতুন পণ্যকে ফার্স্ট টাইম পরিচিত করানো। তারপরে additions to existing product lines, তার সংযোজন করলো কি এক্সিস্টিং প্রোডাক্ট লাইনকে। তার মানে আগে ধরো একটা সাবান কোম্পানি তার সাবানের বিভিন্ন ফ্লেভার দিয়ে কিংবা বিভিন্ন সুগন্ধ যুক্ত করে আরো নতুন ভাবে নিয়ে আসলো, কিংবা ধরো হরলিক্স প্যাকেট কিংবা মোড়কীকরণকে চেঞ্জ করে তোমার আবার নতুন ভাবে পণ্য নিয়ে আসলো। এটা হলো এই যে অ্যাডিশনস টু এক্সিস্টিং প্রোডাক্ট লাইন্স, মানে বিদ্যমান পণ্যের লাইনকে সম্প্রসারিত করা বা যোগ করা, সংযোগ করা। তারপর দেখো ইমপ্রুভমেন্টস অ্যান্ড রিভিশনস, তার মানে উন্নয়ন এবং পুনর্প্রক্রিয়াকরণ। কিভাবে দেখো নিউ প্রোডাক্টস দ্যাট প্রোভাইড ইমপ্রুভড পারফরমেন্স অর গ্রেটার পারসিভড ভ্যালু, তার মানে আরো নতুন এই যে পারসিভড ভ্যালু সৃষ্টি করে, বৃহত্তর পারসিভড ভ্যালু সৃষ্টি করে পণ্যের উন্নয়ন সংশোধন করা যায়, নতুন পণ্য তৈরি করা যায়। তার মানে তুমি দেখো মোবাইল কোম্পানিগুলো প্রতিনিয়ত কি করছে, নতুন নতুন অ্যাপস কিংবা নতুন ফাংশন এই মোবাইলগুলোতে বাড়িয়ে দিচ্ছে। যেমন অডিও ভিডিও, তারপর তোমার ছবি, গান, ইন্টারনেট, এগুলো সম্প্রসারণ করছে। তার মানে এই যে প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট করছে তাদের পণ্যের। এভাবে তারা নতুন ভাবে পণ্যটা নিয়ে আসলো, এটাই নতুন পণ্য। তারপর দেখো রিপজিশনিং, পুনঃ অবস্থান গ্রহণ, এক্সিস্টিং প্রোডাক্টস, বিদ্যমান যে পণ্য দ্যাট আর টার্গেটেড টু নিউ মার্কেটস, যা টার্গেট করা হয় নিউ মার্কেটকে, আবার নতুন মার্কেটকে, নতুন বাজারকে। যেমন জনসন কোম্পানি আগে বাচ্চাদের জন্য ধরো একটা লোশন তৈরি করলো, এখন বলছে বিজ্ঞাপনে বলছে যে এটা বাচ্চার মায়েরাও ব্যবহার করতে পারবে। তার মানে পুনঃ অবস্থান গ্রহণ, আগের বিদ্যমান প্রোডাক্ট নিয়ে নতুন ভাবে বিজ্ঞাপন দিচ্ছে যে নিউ মার্কেটকে, নতুন বাজারকে তারা আকর্ষিত করছে, এটাই এই যে নতুন পণ্য।
তারপর দেখো কস্ট রিডাকশনস, মানে ব্যয় হ্রাস করার মাধ্যমে। দেখো নিউ প্রোডাক্টস ড্যাট প্রোভাইড সিমিলার পারফরমেন্স অ্যাট লোয়ার কস্ট, মানে আগে সিমিলার পারফরমেন্সই দিবে কিন্তু লোয়ার কস্টের মাধ্যমে। কিভাবে সম্ভব? দেখো স্যামসাং মোবাইল কোম্পানি প্রথমে যখন তাদের পণ্য বাজারে নিয়ে এসেছিল তখন তোমার ধরো ওই একই প্রোডাক্টের দাম ছিল 10,000, কিন্তু বর্তমানে 5,000 টাকায় সিমিলার পারফরমেন্সের প্রোডাক্টই তুমি পাচ্ছ। সেটা হলো এই যে কস্ট রিডাকশন। ধরো এখন উৎপাদন বেশি করছে, বেশি করার মাধ্যমে তোমার পণ্যের একক প্রতি মূল্য কমে যাচ্ছে, এই যে কস্ট রিডাকশন এর মাধ্যমে পণ্যটাকে নতুন ভাবে তারা বাজারে ছাড়ছে। তার মানে এই সবগুলো হলো এই যে নতুন পণ্যের শ্রেণী বিভাগ। দেখো এই যে নিউ টু দা ওয়ার্ল্ড, এটার মাধ্যমে তোমার 10% পণ্য সারা বিশ্বে পরিচিত হয়, মানে একদম নতুন ভাবে পৃথিবীতে আসে 10% পণ্য। তারপর দেখো নিউ প্রোডাক্ট লাইন পণ্য সারি, নতুন পণ্য সারিতে আসে 20% পণ্য। তারপর অ্যাডিশনস টু এক্সিস্টিং প্রোডাক্ট লাইন, তার মানে বিদ্যমান পণ্য সারিতে যে সংযোজন করা হয় সেটা 26% পণ্যের ক্ষেত্রে। তারপর দেখো রিভিশনস বা ইমপ্রুভমেন্ট টু এক্সিস্টিং প্রোডাক্টস, মানে যে বিদ্যমান যে পণ্য আছে সেটা রিভিশন করা হয় 26%, রিভিশন করে আবার নতুন প্রোডাক্ট হিসেবে বাজারে আসে 26%। তারপর দেখো কস্ট রিডাকশনস এর মাধ্যমে আসে 11% পণ্য। তারপর দেখো রিপজিশনিংস, তার মানে পুনঃ অবস্থান গ্রহণের মাধ্যমে 7% পণ্য বাজারে আসে। টাইপস অফ নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্টস। তারপর দেখো এতক্ষণ বললাম যে নতুন পণ্য উন্নয়ন করা দরকার, প্রতিনিয়ত কাস্টমারের চাহিদা পরিবর্তিত হচ্ছে, কাস্টমাররা আরো বেশি স্যাটিসফাইড পণ্য চায়। এখন দেখো যে কি কি বিষয় বিবেচনা করতে হবে নতুন পণ্য উন্নয়নে, বিবেচ্য বিষয় বা নতুন পণ্য উন্নয়নে সফলতার পূর্ব শর্ত। তুমি যে সফল হবে নতুন পণ্য উন্নয়ন করে তার পূর্বে তোমার কি কি শর্ত থাকে। দেখো সঠিক পরিকল্পনা, তোমরা জানো যে পরিকল্পনা ছাড়া কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন করা যায় না। তাহলে তোমাকে অবশ্যই নতুন পণ্য যদি উন্নয়ন করতে হয় তাহলে অবশ্যই আগে সঠিকটা পরিকল্পনা গ্রহণ করতে হবে, যে তুমি কি করছো, কাদের জন্য করছো, সেটা আগে থেকে পরিকল্পনা করতে হবে। আর্থিক সামর্থ্য, বাজারজাতকরণের কেন, যে কোনো কাজই করতে গেলে অবশ্যই তোমার আর্থিক সামর্থ্য থাকতে হয়। তাহলে আর নতুন পণ্য গবেষণা করতে গেলে, উন্নয়ন ডেভেলপমেন্ট করতে গেলে তোমাকে আরো বেশি আর্থিক সামর্থ্য থাকা প্রয়োজন। পর্যাপ্ত বাজার চাহিদা, তুমি যে পণ্যটা উৎপাদন করবে কিংবা উন্নয়ন করবে তার পর্যাপ্ত বাজার চাহিদা থাকতে হবে। তা না হলে তুমি উৎপাদন করে কাস্টমারকে যদি সেই পণ্যটা সম্পর্কে স্যাটিসফাইড না করতে পারো তাহলে তুমি পণ্য বিক্রি করতে পারবে না। তার মানে তুমি যেই পণ্যটা নতুন পণ্য তৈরি করতে যাচ্ছ তার পর্যাপ্ত বাজার চাহিদা থাকতে হবে। আইনগত বৈধতা, কিছু কিছু পণ্য আছে যে তুমি ধরো মদের ফ্যাক্টরিতে মদ উৎপাদন করলে তার তো আইনগত বৈধতা সরকার দিবে না। এজন্য তোমাকে ওই পণ্য তৈরি করার আগেই ভাবতে হবে যে যে আমি যে পণ্যটা তৈরি করতে যাচ্ছি এটার আইনগত বৈধতা কতটুকু কিংবা আইনগত বৈধতা পাবে কিনা। সামাজিক গ্রহণযোগ্যতা, তার মানে সমাজের জন্য ক্ষতিকর এমন কোনো প্রোডাক্ট কিন্তু কাস্টমাররা নিবে না। তোমরা জানো যে কনজিউমার অ্যাসোসিয়েশন বোর্ড আছে বাংলাদেশে, যার মাধ্যমে যে সামাজিক গ্রহণযোগ্য, সমাজের জন্য কোনো ক্ষতিকর পণ্য উৎপাদন করলেই তারা তোমার পণ্যটাকে বাধা দিবে যে এই পণ্য বাজারজাতকরণ করা যাবে না। দেখো ব্যবস্থাপনার দক্ষতা এবং অভিজ্ঞতা, তার মানে তোমার ব্যবস্থাপক দক্ষ না হলে, অভিজ্ঞ না হলে তুমি নতুন পণ্যের উন্নয়ন করতে পারবে না। কারণ উন্নয়ন করার জন্য প্রচুর রিসার্চ গবেষণা দরকার। তোমার ব্যবস্থাপক যদি দক্ষ এবং অভিজ্ঞ না হয় তাহলে তুমি এই নতুন পণ্য উন্নয়ন করতে পারবে না। ক্রেতাদের প্রয়োজন অনুধাবন, তুমি আগে ক্রেতাদের প্রয়োজন অনুধাবন করে তারপর নতুন পণ্যের উন্নয়ন করতে হবে। তারপর ভোক্তা স্বার্থ, সবাই জানো যে ভোক্তাই তোমার প্রোডাক্টের শেষ কথা, মানে ভোক্তারা যদি পণ্য ক্রয় করে তাহলেই তোমার প্রতিষ্ঠানের লাভ লোকসান পরে হিসাব, আগে তোমার ভোক্তাদেরকে প্রাধান্য দিতে হবে। তার মানে ভোক্তার স্বার্থটাকে তুমি সামনে রেখে তারপর নতুন পণ্যের উন্নয়ন করতে হবে। তারপর প্রতিযোগিতা মোকাবেলা, প্রতিযোগী একটা কোম্পানি যদি তোমার আরো নতুন, তুমি আজকে যেটা ভাবছো যে 6 মাস পরে এই পণ্যটা উৎপাদন করে কাস্টমারের চাহিদা পূরণ করব, কিন্তু প্রতিযোগী একটা কোম্পানি 1 সপ্তাহ পরেই তোমার সেই পণ্য উৎপাদন করে সেই নতুন পণ্য উন্নয়ন করে কাস্টমারের চাহিদা মিটিয়ে ফেলছে, তাহলে তুমি যেটা 6 মাস পরের পরিকল্পনা করলে সেটা আর তুমি কাস্টমারের কাছে নিত্য নতুন পণ্য হিসেবে সামনে আনতে পারলে না, তাহলে তুমি এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়লে। তাহলে অবশ্যই প্রতিযোগিতা
মোকাবিলা করার জন্য তোমাকে রেগুলার এই যে নতুন পণ্য উন্নয়ন করতে হবে। সঠিক সময় উপস্থাপন, তুমি ধরো কিছু পণ্য উৎপাদন করলে যে শীতকালীন কিছু পণ্য, কিন্তু যদি তুমি গরমের সময় মার্কেটে উপস্থাপন করো তাহলেও কিন্তু তোমার নতুন পণ্য এই যে সফলতার মুখ দেখবে না। তাহলে অবশ্যই এই যে সফলতার মুখ কিংবা আশার আলো দেখার জন্য অবশ্যই তোমার এই যে সঠিক সময়ে উপস্থাপন করতে হবে পণ্যটা। অনন্য ও উন্নততর পণ্য, তুমি কিন্তু উন্নয়ন করছো নতুন পণ্য, তা সেই পণ্যটা অবশ্যই ইউনিক হতে হবে, আরো বেশি উন্নত হতে হবে। আগে যে পণ্য এক্সিস্টিং আছে, বিদ্যমান যে পণ্য আছে তার থেকে আরো বেশি স্যাটিসফাইড করতে হবে কাস্টমারদের, তাহলেই তোমার নতুন পণ্য উন্নয়ন করা সম্ভব। তারপর দেখো বাজারজাতকরণ কার্যক্রম, তুমি যদি পণ্য উৎপাদন করলে ঠিক আছে, উন্নয়ন করলে, সব বিষয় বিবেচনা করেই পণ্য উৎপাদন করলে বাজারজাতকরণ কার্যক্রমে যদি তোমার সমস্যা থাকে তাহলে কিন্তু তোমার পণ্যটা কাস্টমারের কাছে পৌঁছাবে না। তার মানে এই একদম শেষে এসে তোমাকে ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে, যেহেতু পণ্যটা নতুন। এজন্য এই বাজারজাতকরণ কার্যক্রম, প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে তুমি নতুন পণ্য বাজারে নিয়ে আসতে পারবে। তার মানে অবশ্যই দেখো যে এই এই বিষয়গুলো তোমার পণ্য উন্নয়নের, এই নতুন পণ্য উন্নয়নের আগেই বিবেচনা করতে হবে, যেগুলোই তোমার সফলতার মূল মন্ত্র নতুন পণ্য উন্নয়নের ক্ষেত্রে। নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাকসেস, দেখো কিসের উপর নির্ভর করে? নলেজ ম্যানেজমেন্ট, তারপর মার্কেট ওরিয়েন্টেশন, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস, উন্নয়ন প্রক্রিয়ার উপরে, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্পিড, গতির উপরে, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস, কৌশলের উপরে, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম, এই যে প্রোডাক্ট তুমি ডেভেলপমেন্ট করছো এটা একটা টিম ওয়ার্ক, এই টিমের উপর, দলের উপর নির্ভরশীল। তারপর টেকনোলজি, প্রযুক্তির উপরে, টপ ম্যানেজমেন্ট সাপোর্ট, তোমার টপ ম্যানেজমেন্টের অবশ্যই সমর্থন থাকতে হবে। এই তারপরেই তোমার সম্ভব হবে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাকসেস। দেখো এতক্ষণ আমরা বললাম যে পণ্য উন্নয়ন কিভাবে করবে, কি কি বিষয় বিবেচনা করে। এবার বিবেচনার সময় যদি তোমার কোনো রকম ঘাটতি হয় তাহলে নতুন পণ্য ব্যর্থ হবে। এবার ব্যর্থ হওয়ার কারণগুলো আমরা দেখি। কার্যকর ধারণার অভাব, তুমি যে ধারণা প্রথম নতুন পণ্য উন্নয়ন করতে গেলেই বা তৈরি করতে গেলেই তোমার কার্যকর ধারণা আগে সংগ্রহ করতে হবে। সেই ধারণায় যদি তোমার অভাব থাকে, তুমি যথেষ্ট পরিমাণে কাস্টমার কিংবা বাজার অ্যানালাইসিস করলে না, তাহলে তুমি নতুন পণ্য তোমার ব্যর্থ হবে। তারপর দেখো দুর্বল পরিকল্পনা, তুমি তথ্য সংগ্রহ করলে কিন্তু পরিকল্পনা খুব দুর্বল আকারে করলে তাহলেও তোমার নতুন পণ্য বাজার দখল করতে পারবে না। অপর্যাপ্ত বাজার গবেষণা, আগেই বলছি যে তোমাদের গবেষণা কার্যক্রমটা এমন যে বাজার কিংবা কাস্টমারের চাহিদা গবেষণার উপরেই এই নতুন পণ্যের সফলতা ব্যর্থতা নির্ভরশীল। তার মানে তুমি যদি বাজার গবেষণা অল্প করো, যথেষ্ট না করো, তাহলে তোমার পণ্যটা ব্যর্থ হয়ে যাবে। আর যদি বাজার গবেষণা বেশি করো তাহলেই তোমার এই পণ্যটা সফলতার মুখ দেখবে। এবার দেখো পণ্যের অনন্যতার অভাব, তার মানে তুমি যে নতুন পণ্য, একটা ইউনিক পণ্য তৈরি করছো, তার মধ্যে কিছু অনন্যতা থাকবে, মানে অনন্য বৈশিষ্ট্য থাকবে, যেটা কাস্টমারের কাছে নতুন মনে হবে, তাহলেই তোমার সেই নতুন পণ্য বাজারে চলবে। আর তা না হলে নতুন পণ্য তোমার ব্যর্থ হবে। অসময়ে উপস্থাপন, যদি তুমি অসময়ে উপস্থাপন করো তাহলেও ব্যর্থ হবে। পণ্যের ত্রুটি, তুমি উৎপাদনের পরে দেখছো যে আমি যে পরিকল্পনা অনুসারে পণ্য উৎপাদন করলাম কিন্তু পণ্যের ত্রুটি রয়েছে, কোয়ালিটি খারাপ কিংবা প্যাকেজিং এর সমস্যা, তাহলেও তোমার পণ্য ব্যর্থ হবে। অধিক উৎপাদন খরচ, তুমি ভাবলে যে কাস্টমারের চাহিদা বেশি, বেশি, এই জন্য তুমি এমন প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন করলে যে তোমার উৎপাদন খরচই অনেক বেশি হয়ে গেল, সেটাও কিন্তু কাস্টমাররা অ্যাকসেপ্ট করবে না, যে এই পণ্যের তো অনেক উৎপাদন খরচ কিংবা এই পণ্য ক্রয় করতে অনেক বেশি অর্থ ব্যয় হচ্ছে, সেটাও বিবেচনায় রাখতে হবে তোমাকে। আর বিবেচনায় না রাখলেই তোমার পণ্য ব্যর্থ হবে বাজার দখলে। প্রতিযোগীদের আক্রমণ, প্রতিযোগিতা অবশ্যই, তুমি আজকে পণ্য উৎপাদন করছো নতুন, তোমার আরেক প্রতিযোগী প্রতিষ্ঠানও সেম প্রোডাক্ট কিংবা আরো নতুন কোনো আইডিয়া নিয়ে উৎপাদন করছে, তার মানে তোমার সাথে কম্পিটিশন থাকবেই, এই প্রতিযোগীদের আক্রমণ তোমাকে ফেস করতে হবে, তা না হলে তোমার পণ্য ব্যর্থ হবে। বন্টন ব্যবস্থায় ত্রুটি, বন্টন ব্যবস্থা কি, তোমার বন্টন ব্যবস্থা দুর্বল হলে, যে তুমি কাদের মাধ্যমে উৎপাদন করে তো সরাসরি কাস্টমারের কাছে পণ্য পৌঁছানো সম্ভব হবে না, মাঝখানে এই বন্টন প্রণালীর ব্যবস্থা থাকবে। এই বন্টন ব্যবস্থায় কোনো রকম ত্রুটি হলেও তোমার পণ্য কাস্টমাররা ক্রয় করবে না।
কিংবা কাস্টমাররা পাবেই না পণ্যটা। তুমি যদি বন্টন প্রণালীর মাধ্যমে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত না পৌঁছাতে পারো, তাহলেও কাস্টমাররা পণ্য সম্পর্কে জানবে না, ক্রয় করবে না। কারণ তোমরা জানো যে গ্রামেই এখনো বসবাস করে 80% মানুষ, মোট জনসংখ্যার 80% গ্রামে বসবাস করে। তার মানে পণ্য তোমার সফলতার মুখ দেখতে গেলে সেই প্রত্যন্ত অঞ্চলেও পণ্য পৌঁছাতে হবে। দক্ষতা অভিজ্ঞতার অভাব, যদি তোমার প্রতিষ্ঠানে দক্ষ শ্রমিক না থাকে কিংবা অভিজ্ঞ ম্যানেজার না থাকে, তাহলেও তোমার পণ্য ব্যর্থ হবে। তারপর দীর্ঘ উন্নয়ন সময়, তুমি একটা পণ্য উৎপাদন করতে দীর্ঘ সময় নিয়ে নিলেও সেটাও তোমার পণ্য ব্যর্থতার কারণ হিসেবে দাঁড়াবে। যেহেতু কারণ প্রতিযোগী আরো কোম্পানি আছে যারা আরো কম সময়ের মধ্যে পণ্য বাজারে নিয়ে আসবে, সেই হিসাবে তুমি দীর্ঘ সময় নিতেও পারবে না। দেখো বিভক্ত বাজার, তোমার বাজারটাকে বিভক্ত করতে হবে, যে তুমি কোন সব কাস্টমারকে তুমি একবারে এক প্রোডাক্ট দিয়ে তাদের স্যাটিসফাইড নাও করতে পারো। তাহলে বাজার বিভক্ত করে তুমি কোন কাস্টমারদের, কোন শ্রেণীর কাস্টমারদের জন্য পণ্য উৎপাদন করছো সেটাকে বিভক্তকরণ করতে হবে। বিভক্তকরণ না করা গেলে তোমার পণ্য ব্যর্থ হবে। সামাজিক ও রাষ্ট্রীয় বাধা বিপত্তি, সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন বাধা বিপত্তি থাকবে, সেগুলো ওভারকাম করে তোমার নতুন পণ্য বাজারে নিয়ে আসতে হবে। আর যদি বাধা বিপত্তি অতিক্রম করতে না পারো, তাহলে এই পণ্য ব্যর্থ হবে। প্রমোশন কার্যক্রমের ত্রুটি, তুমি নতুন পণ্য সম্পর্কে বেশি ব্যয় করতে হয় মানে বিজ্ঞাপন কিংবা প্রসারমূলক কার্যক্রমে, কারণ নতুন প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের কোনো ধারণাই থাকে না। তাহলে তোমাকে অবশ্যই এই প্রমোশন কার্যক্রম বেশি সম্প্রসারিত করতে হবে। আর যদি প্রমোশন কার্যক্রমে ত্রুটি থাকে, যে তুমি কাস্টমারকে কি উৎপাদন করলে কাস্টমারকে জানানোই সম্ভব হলো না, তাহলে তোমার ত্রুটি থাকলো প্রমোশন কার্যক্রমে, তাহলেও তোমার পণ্য ব্যর্থ হবে। তারপর দেখো অসঙ্গত মূল্য, তুমি অনেক হাই টেকনোলজি ব্যবহার করে বেশি উৎপাদন খরচ করলে পণ্যের পিছনে, তাহলে তুমি মূল্যটাও বেশি নির্ধারণ করবে। অসঙ্গত মূল্য কাস্টমাররা অ্যালাউ করবে না, তাহলে তোমার পণ্য ব্যর্থ হবে। তার মানে এই বিষয়গুলো তোমাকে বিবেচনা করতে হবে। আর যদি তুমি বিবেচনায় ব্যর্থ হও, তাহলে তোমার নতুন পণ্য বাজার দখল করতে ব্যর্থ হবে। দেখো কজেস অফ নিউ প্রোডাক্ট ফেইলার্স। দেখো ওয়ান স্টাডি এস্টিমেট, তার মানে একটা স্টাডি কিংবা গবেষণায় এস্টিমেট করা হচ্ছে, অনুমান করা হচ্ছে যে দ্যাট as many as 80% of new consumer packed প্রোডাক্ট ফেলস, মানে তার 80% নতুন পণ্যই হলো কাস্টমারদের কাছে ফেইল হয়, মানে বাজার দখল করতে ফেইল হয়। আর দেখো অনলি অ্যাবাউট 40% অফ নিউ কনজিউমার প্রোডাক্টস, তার মানে 40% ভোগ্য পণ্য আর অ্যারাউন্ড 5 years আফটার ইন্ট্রোডাকশন, মানে পরিচিতি পাওয়ার 5 বছর পর্যন্ত চলে মাত্র 40% ভোগ্য পণ্য। তার মানে বেশিরভাগই কিন্তু নতুন প্রোডাক্টে ব্যর্থ হয়। তাহলে তোমাকে বিভিন্ন পরিকল্পনাগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে নতুন পণ্য বাজারে নিয়ে আসার সময়। তারপর কিভাবে কেন ব্যর্থ হয়, এই যে ওভার এস্টিমেশন অফ মার্কেট সাইজ, প্রোডাক্ট ডিজাইন প্রবলেমস, ডিজাইনে প্রবলেম থাকতে পারে। তারপর প্রোডাক্ট ইনকারেক্টলি পজিশন, প্রাইস অ্যান্ড ওর অ্যাডভার্টাইজড। তারপর দেখো প্রোডাক্ট মে হ্যাভ বিন পুশড ডিসপাইট পুয়ার মার্কেটিং রিসার্চ ফাইন্ডিংস, যে মার্কেটিং রিসার্চ সম্পর্কে আগেই বলেছি তোমাদের, যে যদি এটা পুয়ার হয় তাহলেও তোমার পণ্য বাজার দখলে ব্যর্থ হবে। কস্ট অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্টও যদি ব্যয় তুমি বেশি করে ফেলো। তারপর কম্পিটিটিভ অ্যাকশনসেও যদি তুমি ফেইলার হও, তাহলেও বাজার দখল করতে ব্যর্থ হবে। ব্যাড টাইমিং, তুমি অসময়ে যদি পণ্য উপস্থাপন করো বাজারে। টু লিটিল মার্কেট অ্যাট্রাকটিভনেস, তার মানে খুব সামান্য পরিমাণে বাজারে আকর্ষণীয়তা ধরলে, তাহলেও তোমার পণ্য ব্যর্থ হবে। তারপর পুয়ার এক্সিকিউশন অফ দ্য মার্কেটিং মিশ্রণের পুয়ার এক্সিকিউশনও যদি করো, যেমন প্রাইস, প্লেস, প্রমোশন, ডিস্ট্রিবিউশন, এগুলো করলেও তোমার পণ্য ব্যর্থ হবে। নো অ্যাক্সেস টু বায়ার্সদের যদি তোমার প্রবেশাধিকার না থাকে। তারপর ইনসিগনিফিক্যান্ট পয়েন্ট অফ ডিফারেন্স, তারপর পুয়ার প্রোডাক্ট কোয়ালিটি যদি খারাপ হয়। তারপর ইনসেনসিটিভিটি টু কাস্টমার নিডস অন ক্রিটিক্যাল ফ্যাক্টরস, এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবে তোমরা। সময় আসলে বড় একটা ফ্যাক্টর এখানে, অল্প সময়ের মধ্যেই তোমাদের ক্লাসটা সম্পন্ন করতে হয়। একটা অধ্যায় নিয়ে কথা বলার জন্য 40 মিনিট সময়। দেখো তারপরের বিষয় দেখো পণ্যের জীবনচক্র। পণ্যের জীবনচক্র সাধারণ অর্থে কি জানি আমরা, সবকিছুরই সব পণ্যেরই একটা জীবন আছে। এই
জীবনটা দেখো চক্রটা কিভাবে আসে, যে একটা পণ্য তুমি বাজারে প্রথম ছাড়লে, আর বাজারের থেকে পণ্যটা পতন হলো, এর যে মাঝের যে স্তরগুলো অতিক্রম করে সেটাই পণ্যের জীবন চক্র। দেখো এ প্রোডাক্ট লাইফ সাইকেল ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম, তার মানে প্রোডাক্ট লাইফ সাইকেল পণ্যের জীবন চক্র হলো সমষ্টি কিসের টাইমের, এ প্রোডাক্ট গোস ফ্রম বিং ইন্ট্রোডিউসড, মানে পরিচিতি হওয়ার থেকে শুরু করে ইনটু দ্য মার্কেটে আনটিল ইটস টেকেন অফ দ্য সেলফস, তার মানে বাজার থেকে গুটিয়ে নেওয়া পর্যন্ত, মানে পরিচিতি থেকে বাজারে ঢোকা থেকে শুরু করে বাজারে থেকে বের হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, পণ্যের মৃত্যু পর্যন্ত, এই সবটুকুই হলো পণ্যের জীবন চক্র, এই সবটুকুর সমষ্টি। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসিশনস, তার মানে এটা সম্পৃক্ত কার সাথে, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসিশন, বাজারজাতকরণ এবং ব্যবস্থাপনা সিদ্ধান্তের উপর। উইদিন বিজনেস অ্যান্ড অল প্রোডাক্টস গো থ্রু 5 প্রাইমারি স্টেজ, তার মানে 5টা স্টেজের মধ্য দিয়ে যায়, প্রত্যেকটা পণ্য 5টা স্টেজের মধ্য দিয়ে যায়। তার মানে পণ্যের জীবন চক্র হলো তোমার পণ্য বাজারে প্রবেশ থেকে শুরু করে পণ্যের জীবন শেষ হওয়া পর্যন্ত যে যে স্তরগুলো অতিক্রম করে তার সমষ্টিকে বলা হয় পণ্যের জীবন চক্র। একটা এই যে 5টি স্তর দেখো, ডেভেলপমেন্ট, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচিউরিটি অ্যান্ড ডিক্লাইন। একটা প্রোডাক্ট কিন্তু তোমার এই যে 5টা স্তর অতিক্রম নাও করতে পারে। ধরো ডেভেলপমেন্টে এসেই পণ্য এই যে আর স্যাটিসফাইড হলো না কাস্টমাররা, তাহলেও তোমার পণ্যের জীবন চক্র তার এই পর্যন্তই। তারপরে একটা প্রোডাক্ট বাজারে আসলো কিন্তু কাস্টমাররা সেই পণ্যটা ক্রয় করলো না, সেইভাবে সাড়া পেলে না তুমি, তার মানে এই 2টা স্টেজ অতিক্রম করলো। তার মানে একটা পণ্য এই 5টা স্তর অতিক্রম নাও করতে পারে, তবে বিভিন্ন গবেষকরা ধরে নিচ্ছে যে যেই পণ্যটা সর্বোচ্চ মার্কেট পেলো সেটা এই 5টি স্টেজ অতিক্রম করবে। দেখো যে পণ্যের বিভিন্ন জীবনচক্রের বিভিন্ন স্তরগুলো এবার আমরা দেখি একটু, যে পণ্য উন্নয়ন স্তর। উন্নয়ন স্তর, এই স্তরে তোমার পণ্য সম্পর্কে ধারণা করা হয় যে কি পণ্য উৎপাদন করবে, কাস্টমারের কি অভাবটা পূরণ করা হবে। তারপরে দেখো সূচনা স্তর, এই স্তরে পণ্যকে তুমি রূপদান করলে, পণ্য উৎপাদন করে বাজারে মাত্র ছেড়েছে সূচনা স্তরে। প্রবৃদ্ধি স্তর, প্রবৃদ্ধি তোমার এই স্তরে এসে প্রতিষ্ঠানের বিক্রয় এবং যে মুনাফা সব থেকে বেশি হয় প্রবৃদ্ধি স্তরে। পূর্ণতা স্তর, পূর্ণতা এই স্তরে এসে আবার প্রবৃদ্ধি কমতে থাকে পণ্যের, পূর্ণতা পেয়ে গেছে পণ্য। পতন স্তর, তার মানে একটা পণ্য দীর্ঘদিন বাজারে তোমার সফলতা নাও পেতে পারে, পতন হয়ে যেতে পারে, কিছুদিন চলার পরে আর না চলতে পারে, তাহলে এই পতন স্তরে পৌঁছায়। দেখো একটা চিত্রের মাধ্যমে, এই যে তোমার দেখো সেলস অ্যান্ড প্রফিট, এই যে এই রেখাটা হলো তোমার সেলস রেখা, আর এই নিচের এই রেখাটা হলো প্রফিট রেখা। এখন দেখো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, পণ্য উন্নয়ন স্তরে কি করা হয়, উন্নয়ন স্তরে তো কোনো পণ্য বিক্রয় করা হয় না, পণ্য কেবল ধারণা করা হচ্ছে, ধারণ করছে যে এই পণ্যটা উৎপাদন করবে। তার মানে এখানে তোমার ইনভেস্টমেন্ট সব থেকে বেশি, পণ্য ইনভেস্ট করছো মাত্র পণ্য উৎপাদনের জন্য, ইনভেস্ট শুরু করলে। এবার ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে এসে তুমি ইনভেস্ট সব থেকে বেশি করে পণ্য উৎপাদন করছো আর অল্প পরিমাণে কেবল পণ্য বিক্রয় করা শুরু করলে। গ্রোথ, এই যে গ্রোথে এসে তোমার সব থেকে এই পণ্য সেলস বাড়ছে, তারপর প্রফিটও আস্তে আস্তে বাড়ছে গ্রোথ রেটে এসে। তারপর দেখো ম্যাচুরিটি লেভেলে এসে সব থেকে প্রফিট বেশি হয়, অথবা এই গ্রোথ রেটেও হতে পারে তোমার প্রফিট বেশি। আর ডিক্লাইন, পতন, পতন স্তরে দেখো আবার আস্তে আস্তে সেলস কমে যেতে থাকে আর প্রফিটও তখন আবার কমতে থাকে। চিত্রটা একটু দেখবে। তারপর দেখো পণ্যের জীবন চক্রের বিভিন্ন স্তরে বাজারজাতকরণ কৌশল, যে পণ্যের জীবন চক্রের 5টা স্তর রয়েছে, এই 5টি স্তরেই তোমাকে বিভিন্ন বাজারজাতকরণ কৌশল অ্যাপ্লাই করতে হবে। দেখো পণ্য উন্নয়ন স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর, পতন স্তর। এবার দেখো পণ্য উন্নয়ন স্তরে তো পণ্য উৎপাদনই করা হলো না, তাহলে কোনো কৌশল অ্যাপ্লাই করা হয় না, বাজারজাতকরণ কৌশল। কিন্তু এখন যে প্রতিযোগিতার যুগ, তোমরা জানো যে এই প্রতিযোগিতার যুগে তোমার পণ্য উৎপাদনের আগেই পণ্য সম্পর্কে বাজারজাতকারীরা বিভিন্নভাবে বিজ্ঞাপন দিচ্ছে যে কামিং সুন। তারপর ধরো বিভিন্ন ফ্ল্যাট গুলো বিক্রি করছে, তখন বলছে যে আগাম বুকিং চলছে,
তখন কিন্তু পণ্য তোমার রেডি না, বিক্রয় করার জন্য রেডি হয়নি এখনো পণ্যটা, কিন্তু তবুও এই স্তরে এসে এই যে এই ধরনের বিজ্ঞাপনগুলো ব্যবহার করছে যে আগাম বুকিং চলছে, কামিং সুন, শীঘ্রই আসছে, এই যে পণ্য উন্নয়ন স্তরে এই বাজারজাতকরণ কৌশলগুলো অ্যাপ্লাই করা হয়। এই স্তরে সব থেকে বেশি এই পণ্য বিনিয়োগ করা হয়। তারপর দেখো মানে বিনিয়োগটা কেবল শুরু করা হয় এই পণ্য উন্নয়ন স্তরে। সূচনা স্তরে তুমি পণ্য বেশি উৎপাদন করছো এবং কাস্টমারদের কাছে পণ্য বাজারে ছাড়ছো, বাজার দখল করছে আস্তে আস্তে পণ্য। এই স্তরে কি কি কৌশল অ্যাপ্লাই করতে পারো তুমি? দ্রুত শর্ত তোলা কৌশল। দ্রুত শর্ত তোলা কৌশল অ্যাপ্লাই করতে গেলে তোমাকে অবশ্যই পণ্যের মূল্য বেশি নির্ধারণ করতে হবে এবং তোমার বেশি প্রসারমূলক কার্যক্রম চালাতে হবে। যেমন তোমরা জানো যে গ্রামীণ ফোন প্রথম যখন বাজারে এসেছিল তখন এই যে 10 টাকা, 1 মিনিট কথা বলার জন্য 10 টাকা নিত, তার মানে অবশ্যই মূল্যটা একটু বেশি। দ্রুত শর্ত তোলা কৌশল, ওরা এই দ্রুত শর্ত তোলা কৌশল অ্যাপ্লাই করছে, মানে যে কোনো একটি কৌশল অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো ধীরে শর্ত তোলা কৌশল। যদি কোনো কোম্পানি ধীরে শর্ত তোলা কৌশল অ্যাপ্লাই করতে চায় সেটি হলো যে পণ্যের এই যে মূল্য বেশি থাকবে কিন্তু প্রসারমূলক কার্যক্রম একটু কমিয়ে দিবে। মূল্য বেশি করে প্রসারমূলক কার্যক্রম কমিয়ে দিলেও একটু ধীরে শর্ত তোলা হবে, তাহলে এই কৌশলটা অ্যাপ্লাই করতে পারে। দ্রুত প্রবেশ কৌশল। দ্রুত বাজারে প্রবেশের জন্য তোমার পণ্যের মূল্য কমালো আর প্রসারমূলক কার্যক্রম বেশি জোর দিল। প্রসারমূলক কার্যক্রম বেশি জোর দিলেও পণ্য সাধারণত কাস্টমাররা এই যে বেশি ক্রয় করবে, সেই স্টেজে যে তোমার এই যে প্রসারমূলক কার্যক্রমও বেশি অ্যাপ্লাই করলে, মানে মূল্য কমিয়ে প্রসারমূলক কার্যক্রম বেশি গ্রহণ করলে এই স্টেজে। তারপর ধীরে প্রবেশ কৌশল। ধীরে প্রবেশ যদি করতে চাও বাজারে তাহলে তোমার পণ্যের মূল্য কম করা সম্ভব এবং তোমার প্রসারমূলক কার্যক্রম কম করা যায়। তার মানে ধীরে যদি প্রবেশ কৌশল কোনো কোম্পানি অ্যাপ্লাই করে তাহলে পণ্যের মূল্য এবং প্রসারমূলক কার্যক্রম কম গ্রহণ করলেও হবে। এবার দেখো প্রবৃদ্ধি স্তর। প্রবৃদ্ধি স্তরেই তো পণ্যের মূলত বেশি কাস্টমার দখল করছে, বাজার দখল করছে। কি কি স্টেজ এই স্তরগুলো দেখো। প্রবৃদ্ধি স্তরে কি কৌশল অ্যাপ্লাই করবে? পণ্য। তোমরা জানো যে মানসম্পন্ন পণ্য উৎপাদিত হলে কাস্টমাররা এমনিতেই বেশি মূল্য দিয়ে হলেও পণ্য ক্রয় করবে। তার মানে এই প্রবৃদ্ধি স্তরে তোমাকে পণ্যের মানটা দেখতে হবে কিংবা আরো নতুন বৈশিষ্ট্য যোগ করা যায় কিনা পণ্যে সেটা ভাবতে হবে। তার মানে পণ্যের উন্নয়ন করতে হবে। মূল্য। মূল্য খুব বেশি হলে, প্রতিযোগী কোম্পানি থেকে মূল্য বেশি হলেও কাস্টমাররা তোমার পণ্য অ্যাকসেপ্ট করবে না, তাহলে মূল্যটা, আর মূল্য জানোই যে একটু সংবেদনশীল বিষয়, সেন্সিটিভ বিষয়, তাহলে অবশ্যই মূল্যটা সেই অনুযায়ী নির্ধারণ করতে হবে যেন তোমার প্রতিযোগীদের সাথে মিল থাকে কিংবা কাস্টমাররা যেটা দিতে রাজি আছে তার সাথে অ্যাডজাস্ট হয়। এবার দেখো বন্টন প্রণালী। এই স্তরে এসে বন্টন প্রণালীটাও একটু তোমাকে বিস্তৃত করতে হবে। তার মানে তোমার ওই প্রত্যন্ত অঞ্চলেও তোমার পণ্যটা যেন পৌঁছায় কাস্টমারের কাছে, সেই ব্যবস্থা করতে হবে। প্রসার। ব্যাপক প্রসারমূলক কার্যক্রম তোমাকে গ্রহণ করতে হবে। প্রসারমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে তোমার পণ্য সম্পর্কে সব শ্রেণীর কাস্টমাররা যেন জানতে পারে, তাহলে তোমার এই প্রসারমূলক কার্যক্রমে সফলতা লাভ করবে। আর এই যে তার মানে এই এই সবগুলোই ডেভেলপ করতে হবে এই যে এই স্তরে এসে, প্রবৃদ্ধি স্তরে। তার মানে তোমার বাজারজাতকরণ কৌশল অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো পূর্ণতা স্তর। পূর্ণতা স্তরে কি কি কৌশল অ্যাপ্লাই করতে পারো? বাজার পরিমার্জন। তার মানে বাজার তুমি সম্প্রসারণ করবে, আরো বেশি যে কাস্টমারকে তুমি নিয়ে আসতে চাইবে তোমার পণ্যের আকর্ষণ আকর্ষণের জন্য। তুমি পণ্য আরো ভালো পণ্য উৎপাদন করে বাজারেরও নতুন বাজার দখল করতে চাইবে, নতুন কাস্টমার চাইবে তুমি, যে যারা এক্সিস্টিং আছে তাদের ছাড়াও আরো নতুন নতুন কাস্টমার আসুক। পণ্য পরিমার্জন। তার মানে এই স্টেজে এসে তুমি পণ্য আরো সম্প্রসারণ করতে পারবে। সম্প্রসারণ করলে তোমার পণ্যের নতুন নতুন বৈশিষ্ট্য দিলে। তারপর দেখো বাজারজাতকরণ মিশ্রণ পরিমার্জন। বাজারজাতকরণ মিশ্রণের 4টি উপাদান: পণ্য, মূল্য, বন্টন, প্রসার। এই 4টার যে কোনো একটা তুমি পরিমার্জন মানে সংযোজন করলে পণ্য এই পূর্ণতা স্তরে। এই পূর্ণতা স্তরে এসেই কিন্তু প্রতিষ্ঠানের সব থেকে বেশি বিক্রয় হয় আর তোমার প্রফিটও সব থেকে বেশি হয়। বিক্রয় বেশি হলে প্রফিট বেশি হবে, এটা স্বাভাবিক বিষয়। আর তারপরে আস্তে আস্তে কমে যায় এই পূর্ণতা স্তরে। পণ্যের মানে পূর্ণ হয়ে গেল জীবনকাল, তারপরেই আসে পতন স্তর। পতন স্তরে দেখো কি কি। তার পতন স্তরে এসে তুমি দুর্বল পণ্য চিহ্নিতকরণ করবে। দুর্বল পণ্য চিহ্নিতকরণ করে সেইগুলো প্রয়োজনে বাজার থেকে সরিয়ে ফেলবে। বাজারজাতকরণ কৌশল নির্ধারণ। কি বাজারজাতকরণ কৌশল অ্যাপ্লাই করতে পারো? যে যদি তোমার কিছু পণ্য আছে বাজারে হোল্ড করে রাখতে পারো, বাজার ধরে রাখতে পারো। কিছু পণ্য ফসল তোলা, মানে তুমি বাজার থেকে তুলে নিতে পারো, বাদ দিয়ে দিতে পারো।
এই যে পতন স্তরে, তার মানে এই যে এই কৌশলগুলো অ্যাপ্লাই করতে হয় তোমার বিভিন্ন এই পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরে। তার পরবর্তী দেখো এই যে এখানে আরেকটা বিষয় আছে, নতুন পণ্য উন্নয়নে গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এতক্ষণ যে আমরা নতুন পণ্য উন্নয়ন করলাম, কেন, কি দরকার নতুন পণ্যটা উন্নয়নের, দেখো টু অ্যাসিওর এ ফার্ম সার্ভাইভাল, মানে প্রতিষ্ঠানকে সার্ভাইভাল টিকিয়ে রাখার জন্য তোমার নিউ প্রোডাক্টস অবশ্যই গুরুত্বপূর্ণ। উন্নয়ন কেন গুরুত্বপূর্ণ? অফার ডিফারেন্সিয়াল অ্যাডভান্টেজেস, বিভিন্ন সুবিধা, পার্থক্যমূলক সুবিধা তোমার অফার করা হয়। লিড টু সেলস গ্রোথ অ্যান্ড স্টেবিলিটি, সেলস বৃদ্ধি করা হয়। ইনক্রিজ প্রফিটস অ্যান্ড কন্ট্রোলস, প্রফিট এবং কন্ট্রোল ইনক্রিজ করা সম্ভব হয় নতুন পণ্যের উন্নয়নে। রিডিউস রিস্ক থ্রো ডাইভার্সিটি, তারপর ইমপ্রুভ ডিস্ট্রিবিউশন, তারপরে এক্সপ্লয়েট টেকনোলজি, টেকনোলজির ব্যবহার করা সম্ভব, সম্প্রসারণ করা সম্ভব। ইউটিলাইজ ওয়েস্ট ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়াল ওয়েস্ট ম্যাটেরিয়ালকেও তুমি কাজে লাগাতে পারো, ব্যবহার করতে পারো। রেসপন্স টু কাস্টমার্স নিড, কাস্টমারের প্রয়োজনটাকে তুমি রেসপন্স করতে পারো। বি এ রেজাল্ট অফ এ গভর্নমেন্ট ম্যান্ডেট, তুমি সরকারি বিভিন্ন বাধ্যবাধকতার মধ্যে দিয়েই এই নতুন পণ্য উন্নয়ন করতে পারো। এই জন্য নতুন পণ্য উন্নয়ন অবশ্যই গুরুত্বপূর্ণ, অলরেডি তোমাদের বলেছি। যে এখানে কিছু এইগুলো বাসায় অনুশীলন করবে, এবং এই আজকের ওই অনলাইন লেকচারের পরে তোমরা এই যে নতুন পণ্য উন্নয়ন, নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া, শ্রেণী বিভাগ, বিভিন্ন কৌশল, কেন গুরুত্বপূর্ণ, সফলতার পূর্ব শর্ত, তারপর নতুন পণ্য ব্যর্থ কেন হচ্ছে, এগুলো যে চ্যালেঞ্জ, কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করে, জীবনচক্র, জীবনচক্রের বিভিন্ন ধাপসমূহ, এই সবগুলো বিষয় নিশ্চয়ই তোমরা অলরেডি কনসেপ্ট ক্লিয়ার করেছ। তথ্যসূত্র, এই তথ্যসূত্রগুলো থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, শুভকামনা নিরন্তর।